সুপ্রিম কোর্টের একটা নিদর্শন যে এর মাধ্যমে আসলে দেশে একদলীয় শাসনই চলছে এবং সামনেও একদলীয় শাসনই চলবে। এটিতে জনগণ একটা পর্যায়ে অবশ্যই রিয়াক্ট করবে। দেখুন, একতরফা ভোট থেকেই টাইরান্ড আওয়ামী লীগ হয়েছে বলেই গণ আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, যে সাইকেল। এই সাইকেলে এখন যদি আবার একতরফা হতে থাকে, একতরফা হলে একতরফা সরকারও হয়ে যাবে স্বৈরতান্ত্রিক, করাপশন বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, জনগণের অংশগ্রহণ থাকবে না, প্রতিনিধিত্ব থাকবে না। সেই সরকার ধাপে ধাপে স্বৈরাচার হতে বাধ্য এবং স্বল্পতম সময়ে। স্বৈরাচার যখন একটি সরকার হয়ে যাবে তখন আরেকটি আন্দোলন, গণ অভ্যুত্থান বা আরেকটি সোশ্যাল প্রেশার সেখানে আসবেই। সরকারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তার কারণ সরকারের সীমাবদ্ধতার মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। একটা প্রবলেম যেটা হবে, সুপ্রিম কোর্ট বাড়ির নেতা, অ্যাটর্নি জেনারেল বা বিচারপতিরা অনেক সময় ন্যায় বিচার করতে চাইলেও সামনের দিনে একতরফা সিচুয়েশনের কারণে তারা ন্যায় বিচার করতে পারবেন না। একটা মব লিড গভর্নেন্স যেটা শুরু হয়েছে, আমি সেটার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এই সুপ্রিম কোর্টের মানে প্রার্থিতা বাতিলও এক ধরনের মব, বাতিলটাও এক ধরনের মব, এক ধরনের ফ্যাসিজম। এখন যে নজিরটা হলো, সমর্থক হিসাবে, দোসর হিসাবে আশঙ্কা করে, লিস্ট করে, ডিলিস্ট করে, ডিএনফ্রাঞ্চাইজ করে 40 থেকে 44 জনকে আপনি ভোট করতে দিলেন না। কি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে? মাঠে থাকলো কারা? জামাত, বিএনপি, এনসিপি। সংসদে আছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। দেশ চালাচ্ছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। সম্পূর্ণ একদলীয় একটা শাসন পার্লামেন্টে আছে। সুপ্রিম কোর্ট তার এক্সেপশন হতে পারতো, অনেকবার হয়েছে, অনেকবারই কিন্তু আওয়ামী লীগ ভোট করেছে, জয়লাভ করেছে। ঢাকা বারে এবং সুপ্রিম কোর্ট বারে তাদেরকে ভোট করতে দেওয়া হলো না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সাবেক সংসদ সদস্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমরা একটু স্পেসিফিক কয়েকটি বিষয় আলোচনা করবো। তার আগে যে বিষয়টি নিয়ে এখন সারা বাংলাদেশে মোটামুটি আলোচনার সৃষ্টি হয়েছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 13 এবং 14 মে। আমরা দেখছি যে মুক্তিযুদ্ধপন্থী আইনজীবী যারা বা যারা স্বতন্ত্র থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, এরকম 40 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এবং বিএনপি পন্থী যে আইনজীবীরা অথবা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এখন যারা দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে না, তারা ফ্যাসিবাদের দোষর। এই যে ফ্যাসিবাদের দোষর ব্যাগ দিয়ে যাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হলো, আসলে এটি কিসের সিম্পটম? আপনি কি মনে করছেন একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং পার্লামেন্টের সাবেক পার্লামেন্টারি? এর ফলে জুডিশিয়ারির ইররিভার্সিবল লস হয়ে গেল, সরকারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার কারণ সরকারের সীমাবদ্ধতার মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা একটা। এবং সুপ্রিম কোর্ট জাজ, সুপ্রিম কোর্ট লয়াররা সরকারের বিরুদ্ধেই মামলা করে, সরকারের বিরুদ্ধেই অর্ডার হয়। তো একটা ভ্যালিয়েন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা এখানে কাজ করে। এবং সুপ্রিম কোর্ট বার কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিও না প্র্যাকটিক্যালি। এই বার অ্যাসোসিয়েশনের ঐতিহাসিক ভূমিকা আছে শেরে বাংলা থেকে শুরু করে আজকে খন্দকার মাহবুদ্দিন খোকন পর্যন্ত সকল বড় বড় লয়ার তারা এখানে সভাপতি, সেক্রেটারি ছিলেন, তারা রোল প্লে করেছেন। এরশাদ স্যারের সময় তো ব্যারিস্টার ইশতিয়াক এবং শামসুল হক সাহেবের নেতৃত্বে এখানে বিশাল আন্দোলন হয়েছিল। এবং আয়ুব খান একবার বলেছিলেন যে লাইফ উড বি মাচ মোর ইজিয়ার উইদাউট লয়ার, যে লয়ারদের আন্দোলনের কারণে। সেই সুপ্রিম কোর্ট বারে বিগত আওয়ামী লীগের সময়ের শেষের দিকে কিছু বিব্রতকর ঘটনা ঘটেছে। বর্তমানে অ্যাটর্নি জেনারেলকে জেলে থাকতে হয়েছিল, কিছু সিঙ্গেল ভোট, ডুয়েল ভোট করা হয়েছিল, কিছু ভোটের রিগিং এর ঘটনা ঘটেছিল। আবার একেবারে অশুদ্ধ ভোট হয়েছে সবসময়, ব্যাপারটা এমনটাও না। আমরা যদি আওয়ামী লীগের টোটাল 16 বছরের রিজিম ধরি, এই 16 বছরের রিজিমের 16টা বা 15টা সুপ্রিম কোর্টের ভোট হয়েছে, 2টি বা 3টিতে আপনি প্রশ্ন তুলতে পারবেন। বাকি 13 বা 14টি কিন্তু এই প্রেমিসে শুদ্ধ ভোট হয়েছে। দেন যে ভোটগুলোকে আপনি অশুদ্ধ বলতে পারেন, সেখানেও কিন্তু কারো প্রার্থিতা বাতিল করা হয়নি। এবং বর্তমানে যিনি আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী, আমাদের সকলের প্রিয় খন্দকার মাহবুব উদ্দিন ভাই এমপি, উনি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং বাংলাদেশের রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্র, সুপ্রিম কোর্টের খুব বড় আইনজীবী এবং বড় আইনজীবী নেতা। উনিও কিন্তু প্রায় 9বার উনি সভাপতি হয়েছিলেন এই আওয়ামী লীগের আমলেই। তো ওনাকে কিন্তু অল পার্টি ভোটও দিত, ওনাকে সবাই পছন্দ করে। তো উনি সামহাও হয়তো বা প্রিভেন্ট করতে পারেনি। কিন্তু এখন যে নজিরটা হলো, সমর্থক হিসাবে, দোসর হিসাবে আশঙ্কা করে, লিস্ট করে, ডিলিস্ট করে, ডিএনফ্রাঞ্চাইজ করে
40 থেকে 44 জনকে আপনি ভোট করতে দিলেন না, কি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে? তারা কি এর আগে সুপ্রিম কোর্ট বারের অ্যাসোসিয়েশনের কোনো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে? মেম্বারশিপের কোনো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে? নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতা কি তাদের ছিল না? কি কারণে করলেন? কি কি লেটার দিলেন? কি চিঠি দিলেন? কি তদন্ত করলেন? কারাটা ব্ল্যাঙ্কে অমনিবাস একটা বাঞ্চ অফ পিপলকে আপনি বাদ করে দিলেন। মাঠে থাকলো কারা? জামাত, বিএনপি, এনসিপি। সংসদে আছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। দেশ চালাচ্ছে কারা? জামাত, বিএনপি, এনসিপি। সম্পূর্ণ একদলীয় একটা শাসন পার্লামেন্টে আছে। সুপ্রিম কোর্ট তার এক্সেপশন হতে পারতো, অনেকবার হয়েছে, অনেকবারই কিন্তু আওয়ামী লীগ ভোট করেছে, জয়লাভ করেছে। ঢাকা বারে এবং সুপ্রিম কোর্ট বারে তাদেরকে ভোট করতে দেওয়া হলো না। তো এখানেও তাহলে একটা একদলীয় হয়ে প্রবলেম যেটা হবে, সুপ্রিম কোর্ট বারের নেতা, অ্যাটর্নি জেনারেল বা বিচারপতিরা অনেক সময় ন্যায় বিচার করতে চাইলেও সামনের দিনে একতরফা সিচুয়েশনের কারণে তারা ন্যায় বিচার করতে পারবেন না। একটা মব লিড গভর্নেন্স যেটা শুরু হয়েছে, আমি সেটার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এই সুপ্রিম কোর্টের প্রার্থিতা বাতিলও এক ধরনের মব, বাতিলটাও এক ধরনের মব, এক ধরনের ফ্যাসিজম। তো সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। আমি মনে করি এই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। আপনি বলছেন যে বিচারপতিরা নিরপেক্ষতা জায়গা থেকে বা স্বাধীনভাবে বিচার করতে পারবে না, এটির মধ্য দিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, এই যে একটি পক্ষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হলো না, সেই জায়গা থেকে একটু কি খোলাসা করবেন অডিয়েন্সের জন্য যে এর সাথে বিচারপতিদের প্রসঙ্গটি কেমন? না মানে বিচারপতির এখানে ভোটার না তারা অবশ্যই, বাট না। স্বাধীন বার ছাড়া যখন জাস্টিস খান্না তার এডিএম জাবলপুর মামলায়, হেভিয়াস কর্পাস মামলায় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জাজমেন্ট দিল, ইমার্জেন্সির সময় কোনো ছেলেকে যদি অ্যারেস্ট করা হয় 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, এই জাজমেন্ট লেখার সময় বিচারপতি খান্না বলেছিল যে আমাকে ইন্দিরা গান্ধী আর প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করবে না। এবং দেখা গেল কয়দিন পরে তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করলো না। সেটার প্রতিবাদে সমস্ত বারে ইন্ডিয়াতে ব্যাপক আন্দোলন হয়েছিল, ব্যাপক আন্দোলন। এবং জাস্টিস খান্না, যাকে কেউ চিনত না, হি বিকাম দ্য ন্যাশনাল হিরো, সেই 1979 কথা বলছি। এবং পরবর্তীতে তাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটও করা হয়েছিল, বার তাকে এত সাপোর্ট দিয়ে দিত। আজকে যখন একজন স্বাধীন বিচারপতি স্বাধীন রায় দিতে চাবেন, যদি বার একতরফা থাকে, ওই একতরফা বারের বাইরে গিয়ে স্বাধীনভাবে ন্যায় বিচার করা এমনিতেই বিচারপতির অনেক ডিফিকাল্টিতে আছে। এদের গাড়ি নাই, স্টাফ নাই, স্টোনও নাই, কোর্ট ছোট, সিস্টেম নাই, এখানে কোনো সাইন্টিফিক অ্যাপ্রোচ নাই। তার সাথে যখন আপনার যুক্ত হবে যে বারটা কম্পিটিটিভ না, বারটা একদলীয়, সেটার ক্ষেত্রে যখন সামনে সাংবিধানিক সংকট বা ন্যায় বিচারের প্রশ্নগুলো আসবে, সেখানে কিন্তু জুডিশিয়ারি তার জুডিশিয়াল স্টেটসম্যানশিপ, লিডারশিপ, ওথ ওথকে ফলো করা, এটা কিন্তু করতে তাদের কষ্ট হবে। এবং অ্যাটর্নি জেনারেল সহ সুপ্রিম কোর্ট বারের ভবিষ্যৎ সভাপতি যারা হচ্ছেন, তাদের পক্ষেও ন্যায় বিচার করা কঠিন হবে, কারণ তারাও সারাউন্ডেড হবে তাদের দল দ্বারা। তারা সেখানে ভারসাম্য করবে কিভাবে? সো দলীয় ভিত্তি বাড়বে, নেপোটিজম বাড়বে, আইনের ভোগান্তি বাড়বে, দৃশ্যমান ন্যায় বিচারের ব্যত্যয় বাড়বে। এবং সেটা প্রতিরোধ করার মতো কোনো মেকানিজম, মেশিনারি তো আমরা দেখছি না। আপনি বলছেন যে আওয়ামী লীগের সময় এত বেশি হয়নি, হয়তো দু একবার হয়তো ডুয়েল ভোট হয়েছে বা ভোটিং এর চেষ্টা করা হয়েছে। আরেকবার আমরা দেখেছিলাম যে ক্ষমতা থেকে যাওয়ার আগে তাদের পারিবারিক একটা কোন্দল, মানে শেখ ফজলুল তাপস কিংবা পরশের পরিবারের মধ্যে, সেটা আমরা জানি কম বেশি, কিন্তু সেটা কিন্তু সার্বিকভাবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলেনি সম্ভবত। সেটি তাদের নিজস্ব যে গোত্র ছিল বা নিজস্ব যে গ্রুপগুলো ছিল আওয়ামী পথে, তাদের ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছিল, যদি আমার খুব বেশি ভুল না হয়ে থাকে। এবং আমি যতদূর জানি যে এবার 13টি আইনজীবী সমিতির নির্বাচনে, অঞ্চল ভিত্তিক 13টি আইনজীবী সমিতির নির্বাচনে একই অবস্থা দাঁড়িয়েছে। আহ যারা আওয়ামী মনোভাবাপন্ন তাদেরকে ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিয়ে এরকম তাদেরকে বাদ দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি যদি সার্বিক জায়গা থেকে, ন্যাশনাল কনটেক্সট থেকে আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো খুব গুরুতর একটা প্রশ্ন অ্যারাইজ করলেন বিচারপতিদের ক্ষেত্রে, সার্বিক নির্বাচনী ব্যবস্থার জায়গা থেকে আপনি কি মন্তব্য করবেন? আওয়ামী লীগ সরকারের সময় তো একই ধরনের অভিযোগ ছিল যে প্রতিটি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে নির্বাচন ব্যবস্থা নিঃশেষ করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। ঠিক একই কায়দা কি এই সরকারের সময় শুরু হলো?
দেখুন, আওয়ামী লীগ যদি টাইরান্ট হয়, ফ্যাসিবাদ হয়, তাহলে সেটা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করার কারণে এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে। আওয়ামী লীগকে টাইরান্ট হওয়া থেকে বাধা দেওয়ার কেউ ছিল না। তো সেই রকম পরিস্থিতির সূত্রপাত তো হলো। সব জায়গায় একদলীয় একটি ব্যাপার চলে আসলো, একদলীয় এক গোষ্ঠী, এবং ভোটিং কাস্টও কম হওয়ার সম্ভাবনা আছে। এবং ভোট কাস্ট সুপ্রিম কোর্ট বারে কম হলে সেটা অবৈধভাবে বাড়ানোর একটা আশঙ্কাও কিন্তু আছে। তো হুম, যে জিনিসটি শুদ্ধ ছিল, যে জিনিসটি পবিত্র ছিল, যে জিনিসটি ভিন্ন মাত্রার রাজনীতি ছিল, সেটি গতানুগতিক জাতীয় রাজনীতির মতোই কলুষিত হয়ে গেল। তো যেটা আসলে আমাদের লয়ারদের একটা ব্যর্থতা যে আমরা এই প্রতিষ্ঠানটাকে আলাদা করতে পারলাম না। যেখানে যেখানে আওয়ামী লীগ ভোট করতে পেরেছে আইনজীবীদের মধ্যে, সেখানে সেখানে কিন্তু এই পরিস্থিতিতেও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে যে বারগুলোতে ভোট হুম, করেছে, হুম, অনেকগুলো বারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সুপ্রিম কোর্ট বারেও যদি আওয়ামী লীগ পন্থীরা বা যারা ভোট করতো, তাদেরকে আমি আওয়ামী লীগ পন্থী বলবো না, তারা তো আইনজীবী, তারা ভোট করলে তারাও অনেক ভোট পেত। ঐতিহাসিক ভাবে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের একটা শক্ত ভিত্তি ছিল। 2001 থেকে 2006, ওই সময় ব্যারিস্টার আমিরুল ইসলাম, রুকনুদ্দিন মাহমুদ, তারা এখানে আন্দোলন করেছিল। 2005-06 সালে বাংলাদেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল সুপ্রিম কোর্ট। 111 এসেছে সুপ্রিম কোর্ট থেকে। এখানে যখন দুপুর 2টোর সময় জুরিসডিকশন চেঞ্জ করে দেওয়া হলো, তখন মারামারি হলো, আগুন হলো। সেই আগুনের প্রেক্ষিতে গিয়ে কিন্তু পরবর্তীতে 111 আসে, ওয়ান অফ দ্য কজ। তো সেদিক থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টকে একদলীয় বা একগোত্রীয় করে ফেলাটা, এটা সুপ্রিম কোর্টের স্বকীয়তাকে নষ্ট করলো, এবং বিচার বিভাগের উপর একটা কুঠারাঘাত, এবং দীর্ঘমেয়াদীতে এটা বিচারকদের মধ্যে একটা সেলফ রেস্ট্রিন হিসেবে কাজ করবে, এবং আইনজীবীদের উৎকর্ষতা সাধন, ওয়েলফেয়ারেও এটা কাজ করবে না, কারণ আপনি প্রতিনিধিত্ব নাই। বিশাল আইনজীবীদের কোনো মনোপুত প্রার্থী এখানে নাই। তো সেক্ষেত্রে আমরা তো মনে করি ইট ইজ নট এ গ্লোরিফাইড ডে। টুডে ক্যান বি টার্মড এজ এ গ্লোরিফাইড ডে। অনেকে হয়তো আত্মহমিকায় ভুগছেন যে আওয়ামী লীগকে ভোট করতে দিলাম না, বা আওয়ামী পন্থীকে ভোট করতে দিলাম না, তো স্বাধীনতার সপক্ষে শক্তিকে ভোট করতে দিলাম না। কিন্তু প্র্যাকটিক্যালি আমি মনে করি দে আর বেসিক্যালি তাদের নিজেদেরই একটা বিভৎস কিম্ভূতকুমাকার দিকেই তো নিয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে এই বার অ্যাসোসিয়েশন লয়ার্সদের জন্য খুব ভালো রোল প্লে করতে পারবে না, প্রতিনিধিত্বশীল হলো না। তো যদি সুপ্রিম কোর্ট বার প্রতিনিধিত্বশীল না হয়, তাহলে লয়াররা কিভাবে ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস হবে, কিভাবে তারা সোশ্যাল ইঞ্জিনিয়ার হবে? তো লয়ারদেরকে অবশ্যই আমি মনে করি বিএনপি পন্থী আইনজীবী যারা আছেন, তাদের জন্য আমি মনে করি এটা অযাচিত। আহ একতরফা নির্বাচনটা সম্পূর্ণ অযাচিত। তারা অনেক পপুলার দল, এবং তারা এখানে সুষ্ঠু ভোটেও অনেক ভালো রেজাল্ট করতেন। সেখানে এটাকে একতরফা দিকে নিয়ে যাওয়াটা আমি মনে করি বিএনপিপন্থী আইনজীবীদের জন্য একটা কৌশলগত ভুল। এটা তো আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে কথাগুলো বলছেন। আমি বলছি ন্যাশনাল কনটেক্সটে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করছেন? আমি একটু মনে করি দিচ্ছি আপনাকে যে আওয়ামী লীগের সময় যে আমরা যে সাংবাদিকদের যে পেশাগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সে প্রেস ক্লাব হোক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি হোক, সেই জায়গাতেও আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি। এইভাবে এককভাবে নির্বাচনের ব্যবস্থা করতে আমরা দেখেছি, অর্থাৎ নির্বাচন ব্যবস্থাগুলো সব জায়গা থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সব জায়গায় সিলেকশনের একটা রেওয়াজ বা প্রথা, তথাকথিত প্রথা শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট বা আইনজীবী সমিতিগুলো নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু গত 2-1 মাসে হয়েছে, এইগুলো কি তারই ধারাবাহিকতা? মানে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার আর একটি নতুন রূপ এই সরকারের আমলে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। আমি মনে করি তারই ধারাবাহিকতা, এবং তার থেকেও এক স্টেপ অ্যাহেড, এক স্টেপ নিচে নামছে। হুম, অ্যাটলিস্ট তখন ভোট করতে বিএনপি জামাতের কোনো বাধা ছিল না, সুপ্রিম কোর্ট বার হুম, সহ হুম, হুম, পেশাজীবী সংগঠনগুলোতে। হুম, এখন তো আর তারা ভোট করতে পারলো না। তো আমি তো মনে করি আরো এক ধাপ নিচে নামলো। সেটাই যদি হয়ে থাকে, দেখুন, একতরফা ভোট থেকেই টাইরান্ট আওয়ামী লীগ হয়েছে বলেই গণ আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, যে সাইকেল। এই সাইকেলে এখন যদি আবার একতরফা হতে থাকে, একতরফা হলে একতরফা সরকারও হয়ে যাবে স্বৈরতান্ত্রিক, করাপশন বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, জনগণের অংশগ্রহণ থাকবে না, প্রতিনিধিত্ব থাকবে না। সেই সরকার ধাপে ধাপে স্বৈরাচার হতে বাধ্য, এবং স্বল্পতম সময়ে। স্বৈরাচার যখন একটি সরকার হয়ে যাবে, তখন আরেকটি আন্দোলন, গণ অভ্যুত্থান, বা আরেকটি সোশ্যাল প্রেশার সেখানে আসবেই।
এবং সেটিকে আপনি ত্বরান্বিত করবেন নাকি সেটিকে প্রশমন করবেন। রাষ্ট্র তো প্রশমন করবে, তো আমরা হুম, হুম। দেখছি রাষ্ট্র প্রশমন করছে না, রাষ্ট্র এটাকে ত্বরান্বিত করছে। নিজের একতরফা হওয়াটা প্রত্যেক সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত, কিভাবে আমি সীমাবদ্ধ হব। তার মধ্যে সুষ্ঠু ভোট হচ্ছে একটা বড় সীমাবদ্ধতা। তো যখন বিভিন্ন বারে বা পেশাজীবী সংগঠনে আপনি প্রতিনিধিশীল ভোট করতে দিলেন না, তখন তো ডেফিনেটলি মনে হচ্ছে সরকার সীমাবদ্ধ হতে চাচ্ছে না, সরকার সীমাহীন হতে যাচ্ছে, লেভিয়াথান হতে যাচ্ছে। সরকার একসময় অথরিটারিয়ানিজমের দিকেই যাবে, এবং সেটা ঠেকানোর জন্য কোনো প্রতিষেধক, প্রতিবন্ধক, সেলফ রেস্ট্রেইন সেগুলো সরকার করছে না। তো সুপ্রিম কোর্টের একটা নিদর্শন যে এর মাধ্যমে আসলে দেশে একদলীয় শাসনই চলছে এবং সামনেও একদলীয় শাসনই চলবে। এটিতে জনগণ একটা পর্যায়ে অবশ্যই রিয়াক্ট করবে। আমরা আরেকটি বিষয় একটু আলোচনার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি একটু ভিন্ন আলোচনা, তারপরে বিষয়টি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আহ, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছে এই চুক্তি বাতিলের। জাতীয় পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে, আপনিও বিভিন্ন সময় আপনার ভয়েস রেইজ করছেন। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বললেন যে চুক্তি বাতিলের কোনো সম্ভাবনা নেই, তবে এটা রিভিউ হতে পারে, একটা পর্যালোচনা হতে পারে। সেটি কোন পর্যন্ত গিয়ে ঠেকতে পারে, অথবা কেন রিভিউতেই থাকতে হচ্ছে, কেন বাতিল করার কোনো ধরনের চিন্তা ভাবনা আহ, সরকারের মধ্যে নেই? তার কারণ বিএনপি এই চুক্তিতে সব ধরনের ভূমিকা পালন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, এরকম একটি কথা এর মধ্যে শুরু হয়েছে। আপনার প্রতিক্রিয়া? একদম খুব খোলামেলা কথা বললে, ডক্টর ইউনূস স্যারের সাথে আমেরিকার আমার মনে হয় একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল, আছে। হুম, আমেরিকানরা তাকে পছন্দ করে, স্টুডেন্টরা, পলিটিশিয়ানরা, এবং ব্যারাক ওবামা তার ঘনিষ্ঠ বন্ধু, বিল ক্লিন্টন তার ঘনিষ্ঠ বন্ধু। সেই ইউনূস স্যার যখন ক্ষমতায় আসছেন, আমেরিকানরা অথবা চেয়েছিল দীর্ঘদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, কিন্তু সেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল ছিল না, উনি দেশ চালাতে পারছিলেন না, দেশ ভেঙে পড়ছিল। সেই প্রেক্ষাপটে একটা ইলেকশন করতে হবে। সেই ইলেকশন করার আগে যে চুক্তিটি করা হয়েছে, এই চুক্তির বিষয়ে আমার ধারণা জামাত, বিএনপি, এনসিপি, ইউনূস গভর্নমেন্ট চারজনই জানতেন, এবং তারা এ বিষয়ে ওয়াকিবহাল এবং জেনে শুনে এই চুক্তিটি স্বাক্ষর করেছেন। এখন আবার যখন ইলেকটেড গভর্নমেন্ট আসছে, বর্তমান সরকারের উচিত চুক্তিটি পার্লামেন্টে প্লেস করা, যাতে পার্লামেন্টে এমপিরা ডিটেল আলাপ করে, রাষ্ট্রীয় স্বার্থতা তুলে ধরে, প্রস অ্যান্ড কনস গুলো দেখে। আমি মনে করি চুক্তির কিছু কিছু ক্লজ অবশ্যই রিভিউ হওয়া প্রয়োজন। তার কারণ ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য অনেকেই এটাতে একটু তাদের উষ্মা প্রকাশ করেছে, কারণ জিনিসটি আমাদের কিছুটা সার্বভৌমত্ব, ট্রেড ফ্রিডম সব ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করতে পারে। তো সেটাই যদি হয়ে থাকে, তাহলে এটা সংসদে আলাপ হতে হবে। সংসদে আলাপ হয়ে রিভিউ হলে সরকারের উপর দায়বদ্ধতা থাকবে না। বর্তমান সরকার হুট করে চট করে এমন কিছু করবে না যেটা আমেরিকাকে হস্টাইল করবে। এনসিপি, জামাত এমন কিছু করবে না যেটা আমেরিকাকে হস্টাইল করবে। তো এটা একটা বাস্তবতা। আবার জনগণ ওই ক্ষেত্রে এনসিপি কে বা জামাতকে চিনে ফেললো, দেখে ফেললো যে তারা আসলে এই ধরনের চুক্তির বিরুদ্ধে কথা বলতে পারে না। তার মানে যে মহান বিপ্লবী, যে মহান আন্দোলনকারী ছিল, তারা অ্যান্টি আওয়ামী লীগের সময় যতটা সাহসী থাকে, সব রাষ্ট্রীয় বিষয়ে সাহসী থাকে না। সো তারাও ইস্যুগুলো পিক এন্ড চুজ করছে, পলিটিক্স বা রাষ্ট্রীয় স্বার্থ পিক এন্ড চুজ করেছে। আর জুডিশিয়ারি নিয়ে আরেকটা কথা বলবো, এই যে সাম্প্রতিক সময় দেখেন বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত একটা আইন হয়েছিল, সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট হয়েছিল, দুটো অসাধারণ আইন হয়েছিল। আইনগুলোতে কিছু ত্রুটি ছিল, আমিও দেখেছি, কিন্তু তারপরে এটা একটা আইনের শাসন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য, সেপারেশন অফ জুডিশিয়ারির মাইল ফলক ছিল। দুটি আইন কিন্তু বর্তমান গভর্নমেন্ট কোনো অবস্থাতেই এটা র্যাটিফাই করেনি, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্ট বারে কোনো উচ্চবাচ্য কথা নাই, কারণ ওই যে একদলীয় যারা সংসদে, তারাই এখানে, যে কারণে এই ভারসাম্যটি প্রয়োজন। এখন সুপ্রিম কোর্টের বিচারপতি বর্তমান সরকার যাকে ইচ্ছা তাকেই দিতে পারবে, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি যাকে ইচ্ছা বর্তমান সরকার তাকেই দিতে পারবে, অ্যাপিল ডিভিশন এলিভেশন যাকে ইচ্ছা তাকেই দিতে পারবে। ইন্ডিয়াতে এই প্রবলেম হয়েছিল, ইন্দিরা গান্ধী, হেজ, সিকরি, গোপাল শীতল চারজনকে সুপারসিড করেছিল, করে রয়কে, বাঙালি একে রয়কে চিফ জাস্টিস করেছিল। চারজন বিচারপতি একসাথে পদত্যাগ করে, এটা বইও আছে, সুপারসিড। এর পরে গিয়ে জাস্টিস ভগবতী একটা ফুল কোর্ট রেফারেন্স দেখে, সমস্ত বিচারপতিকে ডাকে,
দেখে বিচারপতিরা নিজে বসে কিভাবে বিচারপতি নিয়োগ হবে এই কলেজিয়াম সিস্টেম তারা চালু করে, এবং দীর্ঘদিন প্রায় 40 বছর 30 বছর এই কলেজিয়াম সিস্টেম চলেছে। তারপরে দেখা গেল এই কলেজিয়াম সিস্টেমের একটা প্রবলেম হলো, বিচারপতির ছেলেরা বিচারপতি হচ্ছে, তখন এটা পপুলার সাপোর্ট হারিয়ে ফেললো, রিসেন্টলি চেঞ্জ হলো বাংলা, এবং তখন কিন্তু বার অসম্ভব সাপোর্ট করেছে। এখন যদি কোনো বিচারপতি সাহসী কাজ করতে চায় সরকারের বিরুদ্ধে, তবে সরকারের অনুগত আইনজীবীরা, সরকার দলীয় এমপিরা, সরকার দলীয় আইনজীবী যে সংগঠন, তারা কি তাকে সাপোর্ট করবে? তাহলে কিসের ভরসায় একজন বিচারপতি ন্যায় বিচারে সাহসী ভূমিকা পালন করবে? তার সাথে তো বার থাকবে না। তো সেটি সরকারকে সীমাহীন করে ফেলতে পারে, আমরা তার আলামত দেখতে পাচ্ছি। এবং এই সীমাহীন সরকারের সিমটমটা কখনোই সুখকর না, সরকারের জন্য সুখকর না। এবং বর্তমান সরকার এই ফাঁদে পড়ে যেতে পারে, সীমাহীন ক্ষমতা ফাঁদে, এবং তারপরে হঠাৎ করে ক্ষমতাহীন হয়ে যেতে পারে। এই আশঙ্কাগুলো আমরা করছি। এক্ষেত্রে আমরা মনে করি বিগত আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল, সেই ভুলগুলো থেকে শিক্ষা না নিয়ে কোনো কোনো ক্ষেত্রে সেই ভুলগুলোই বর্তমান সরকার করছে। দেখুন, খুব স্পষ্ট কথা, এটা কোনো মধ্যযুগ না যে আওয়ামী লীগ ছিল, তাকে যুদ্ধে হারিয়ে মিডল ইস্টের কোনো একটি দেশ অথবা আফগানিস্তানের কোনো একজন শাসক সে এসে বাংলাদেশ দখল করেছে এবং সে এখন যেভাবে ইচ্ছা সেভাবেই দেশ চালাতে পারবে। এটা সেই যুগ না, এটা গণতন্ত্রে ফিরে আসার একটা আন্দোলন। সেই গণতন্ত্র যদি ফিরে না আসে, তখন কিন্তু বর্তমান ব্যবস্থাটাও কুঠারাঘাত হবে। তাতে দুটো জিনিস হবে, বর্তমান শাসন ব্যবস্থা কুঠারাঘাত হলে উগ্র মৌলবাদী শক্তির জনপ্রিয়তা বাড়তে পারে, আবার আওয়ামী লীগের ফিরে আসার আওয়ামী লীগের জনপ্রিয়তাও বাড়তে পারে। এটি এখন জনগণের মনস্তত্ত্বের উপর নির্ভর করবে। তো সেক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিহীন খেলা হচ্ছে, ঝুঁকিহীন ভাবে রাজনীতি হচ্ছে, সকলকে নিয়ে ভোট করেন, সকলকে অ্যালাউ করেন, গণতন্ত্রকে তার পথে যেতে দেন। তা না হলে রাষ্ট্রের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা কিন্তু সরকার নিজেও বুঝতে পারবে না। আমি শেষ কোশ্চেনটা করি, আমি মার্কিন চুক্তির বিষয়ে জাস্ট আপনার অবজারভেশনে জানতে চাই। সেটা হচ্ছে যে সংসদে মনে করেন আলোচনা হলো, আপনি নিজেই বলছেন যে দেশে একদলীয় শাসন চলছে, যাহা এনসিপি তাহাই জামাত এবং বিএনপি একসাথে মিলেমিশে চালাচ্ছে। সেখানে মার্কিন চুক্তিটা নিয়ে আলোচনা হলো, সেখানে যে রিভিউ এর কাজগুলো হবে বা যেগুলো পর্যালোচনা হবে, আপনার কি মনে হয় যে তাতে খুব বেশি লাভবান হবে? সব তো নিজেরা নিজেরা, এবং নিজেরা সবাই এটা ঠিক, জানতো। সব নিজেরা নিজেরা, কিন্তু আমরা দেখতে চাই দেশের স্বার্থের বিষয়টা যখন আসবে, তখন তারা দেশের স্বার্থকে কতটুকু গুরুত্ব দেয়, আমেরিকার তাবেদারি উবেদারিকে কতটা গুরুত্ব দেয়, অথবা রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কতটা গুরুত্ব দেয়। অ্যাটলিস্ট এর মাধ্যমে বিএনপি তার একটা দায় এড়াবে, যেটি সংসদে আলোচনা হয়েছে, সংসদে পাশ হয়েছে। এবং এর মাধ্যমে যেটি ঘটবে, সকল রাজনীতিবিদের চেহারাটা উন্মোচন হওয়া প্রয়োজন, যে কারা কি বলছে। এই যে আমরা কথায় কথায় বলি অমুকের দালাল, আমাদেরকেও গালি দেয় সবে, কে কার দালাল এটাও দেখতে চাচ্ছি আমরা, জনগণ দেখতে চাচ্ছে, জনগণ দেখুক। তো এই দালালির কম্পিটিশনে কারা কারা আছে, লিস্টে কারা আছে, কথা দিয়ে বোঝা যাবে। আমরা দেখছি বিশাল বড় আন্দোলন করে জামাত ইসলামী, কিন্তু ওই গাঁজা নিয়ে তো জামাত কখনো কথা বলে না, আমেরিকার বিরুদ্ধে তো জামাত একটা অক্ষর বলে না। সেখানে কিন্তু তারা কাস্টমাইজ কম্প্রোমাইজড। এই কারা কারা কাস্টমাইজ, কারা কারা কম্প্রোমাইজ, জনগণ দেখুক, দেখার পরে তারা সিদ্ধান্ত নিবে। এখন তো সবাইকে ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদ গালি দিচ্ছে। তো আমরাও দেখতে চাই কলোনিয়ালিজম, নিও কলোনিয়ালিজমের তাবেদার, উমেদার বা ধারক বাহক কারা, কারা দেশ বিক্রি করতে পারে। যদি দেশ বিক্রি ইস্যু থাকে, ওখানে আমি ডিটেলস দেখিনি, তো সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তো একটা অভিযোগ ছিল 25 বছরের গোলামী চুক্তি, সেই গোলামী চুক্তি তো আওয়ামী লীগ কিন্তু রিনিউ করেনি। একটা সমালোচনা হয়েছিল যে আওয়ামী লীগ এটা রিনিউ করেনি। তো এখন আমরা দেখতে যাচ্ছি চুক্তির ভিতরে কি আছে। দেন দ্য কোশ্চেন কাম আপ, যে আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট কি এই ধরনের চুক্তি করতে পারে, করা উচিত? এটা তো একটা লেজিটিমেসি ইস্যু আসবে। তো সেই বিষয়গুলো সংসদে আলাপ হবে। অলরেডি একজন সংসদ সদস্য এটা সংসদে রেইজ করেছে। আমার কাছে মনে হয় এটার কিছু অংশ রিভিউ হতে হবে।